চাকরি সূত্রে আমি কর্পোরেট ব্যাকগ্রাউন্ডে চাকরি করে এসেছি আইটি এমএনসি তে দীর্ঘ 7 বছর এবং তার পরবর্তীকালে আমি চাকরিরত অবস্থায় প্রিপারেশন নিয়েছি এবং এই ডাব্লিউবিসিএস 2020 এই সার্ভিসে জয়েন করি। চাকরি আর পড়াশোনা বা এই দুটোকে ব্যালেন্স করে চলা বা কিছু রুটিন মেনটেন করা, এইটা নিয়ে যদি একটু হাইলাইট করতে হলে আমার মনে হয় স্টুডেন্টরা যারা চাকরিরত অবস্থায় প্রিপারেশন নিচ্ছে তাদের একটু সুবিধা। যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তাদের বাংলা নিয়ে খুব সমস্যা হয়, বা একদম ভাইসি ভার্সা যারা বাংলা তাদের ইংলিশে সমস্যা হয়। তো এই প্রবলেমটা এই রুটিনের মধ্যে মানে হ্যান্ডেল কি করে হয়? তো এই ভাস্ট সিলেবাসটাকে যদি আমি একটা সাবজেক্ট ওয়াইজ ধরি আস্তে আস্তে, তো হিস্ট্রিটাকে বা জিওগ্রাফিটা এগুলো কিভাবে তুমি ম্যানেজ করেছিলে? বাট মানে বিং অ্যান ইন সার্ভিস ক্যান্ডিডেট, সিভিল সার্ভিস একটা জার্নি এবং এই জার্নিটা একটা সময় সাপেক্ষ, একটা লেংদি প্রসিজার। তো এই প্রসেসটাকে যে যত ভালোভাবে এনজয় করবে তার জন্য কিন্তু ডেস্টিনেশনটা ততটাই সুখদায়ক হবে। হ্যালো এভরিওয়ান, তো আজকে অনেকদিন পরে তোমাদের সামনে ডাব্লিউপিএসসি ওয়ালা চ্যানেলে আরেকটা নতুন সাফল্যের কাহিনী নিয়ে। তো আজকে আমাদের মধ্যে আছে হিমেল সাহা। উনি 2020 সালে ডাব্লিউবিসিএস এ চান্স পেয়েছেন। এর মুহূর্তে উনি এসিটিও পদে কর্মরত, ডিপার্টমেন্টাল র্যাঙ্ক ওনার 24। আজকে আমরা হিমেল সাহা ওনার সাথে আজকে আড্ডা মারবো এবং চুটিয়ে জানবো যে ওনার এই যে সাফল্য, উনি যে সাকসেসটা পেয়েছেন, রাইট, তো সেই পথটা কতটা দুর্গম ছিল, কিভাবে উনি নিজেকে মোটিভেটেড রাখতেন, বা কিভাবে ওনার যে এই যে সফরটা ছিল যে ওটা অনেকটা সুখকর ছিল না একটু মারপিট করে করতে হয়েছে। তো এটা আমরা সবকিছু নিয়ে আজকে আড্ডা মারবো এবং তোমাদের তোমরা যারা অ্যাসপিরেন্টসরা আছো, তোমরা যারা নিজেদের স্বপ্ন লক্ষ্যে এখনো পর্যন্ত যুদ্ধ করে যাচ্ছ, লড়াই চালাচ্ছ, তাতে মনে হয় আজকের এই সেশনটা একটু হলেও তোমাদের সুবিধা করবে এবং তোমাদের আগামী দিনে তোমাদের পথে আরো যাতে ব্যাপারটা মানে সুগম হয়, তো সেইটা মনে হয় আজকে হিমেল সাহা বা হিমেল তোমাদের জন্য আজকে আড্ডার এই সেশনটার মারফত তোমাদের জানাবে। ওকে, তো চলো আজকে একটু আগেই কংগ্রাচুলেশন, বিকজ এই একটা এত সুন্দর একটা মানে আলটিমেট যে স্বপ্নের জায়গায় পৌঁছানোর জন্য প্রথমেই কংগ্রাচুলেশন। তো আগে একটু জানবো, আগে তোমার সম্বন্ধে একটু জানবো যে কোথায় পড়াশোনা কিভাবে, মানে কোথা থেকে এই শুরুটা কোথা থেকে, আগে একটু শুনি, বিকজ অ্যাসপিরেন্টসরা সবার আগে জানতে চায় যে কে পেয়েছে। আমি জানি একটু যদি বলেন সুবিধা হতো। নিশ্চয়ই আমার পড়াশোনা বাংলা মিডিয়ামে রামকৃষ্ণ মিশনে এবং পরবর্তীকালে আমার মানে সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, মানে আমার সঙ্গে ডাব্লিউবিসিএস এর কোনো রিলেশন ছিল না, কোনো কানেকশনই ছিল না। তো এবং চাকরি সূত্রে আমি কর্পোরেট ব্যাকগ্রাউন্ডে চাকরি করে এসেছি আইটি এমএনসি তে দীর্ঘ 7 বছর, 7.5 বছর এবং তার পরবর্তীকালে আমি চাকরিরত অবস্থায় প্রিপারেশন নিয়েছি এবং এই ডাব্লিউবিসিএস 2020 তে আমি এই সার্ভিসে জয়েন করি। মানে একটা জিনিস বোঝা যায় যে যারা অনেকজন অ্যাসপিরেন্টসরা আছো, যারা ভাবো স্যার চাকরি করতে করতে কি আমরা প্রিপারেশন নিতে পারবো, বা চাকরি করতে করতে স্যার জানেন তো চাকরি হয়ে গেলে, বা রাদার অনেকেই বলে যে একবার মানে টাকার স্বাদ পেয়ে গেলে আমরা কি সেই লক্ষ্যে আমরা এখনো থাকতে পারবো। তো সেইটা আমার মনে হয় ভুল প্রমাণিত করার জন্যই আজকে এসছে আমাদের মধ্যে এবং জানাতে যে সঠিক যদি আমাদের চিন্তা ভাবনা থাকে এবং আমাদের লক্ষ্য যদি স্থির থাকে তাহলে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। একদম তাই তো। আর একটা জিনিস দেখে ভালো লাগলো যে ইঞ্জিনিয়ার কথাটা এখানে উঠেছে। তো কিসে আপনার ইঞ্জিনিয়ারিং ছিল? কম্পিউটার সায়েন্স ছিল। বাহ, তো আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ইলেকট্রিক্যাল, তো সেই জন্য একটুখানি জেগে উঠেছে যেহেতু আড্ডাটা মারছি আর কি। তো এটার পর যে আমাদের স্কুল লাইফে কি সবসময় অনেকেই বলে যে ডাব্লিউবিসিএস বা এই ধরনের চাকরি পেতে গেলে পড়াশোনায় দারুণ হতে হয়, পড়াশোনা একদম মেধাবী ছাত্র হতে হয়, না হলে আমরা পারি না। তো ক্লাসেও কি তুমি যখন পড়াশোনা করতে তখনও কি এরকম 1 থেকে 10 বা একদম র্যাঙ্কিং স্টুডেন্ট ছিলে, না জাস্ট নর্মাল এভারেজ স্টুডেন্ট তুমি ছিলে? মানে তোমার স্কুল লাইফ কেমন ছিল? তো এটা বলতে গেলে দুটো জিনিস বলবো। প্রথমত যদি আমি ব্যক্তিগত আমার ট্র্যাক রেকর্ড দেখি, আমি বরাবরই 1, 2, 3 এর মধ্যে ছিলাম। মানে সেই ছোটবেলার স্কুলিং থেকে শুরু করে কলেজ লাইফে পুরো পড়াশোনাতে আমি বরাবর র্যাঙ্ক পোডিয়ামে স্ট্যান্ড করার একটা হিস্ট্রি রয়েছে। কিন্তু এটাও আমি বলতে চাই যে আমার সঙ্গে তো সব কলিগরা জয়েন করেছে, এটা কিন্তু একেবারেই ভাবার কোনো কারণ নেই যে যারা একমাত্র স্কুলে লাইফে র্যাঙ্ক করেছে তারাই একমাত্র সার্ভিসে জয়েন করবে, এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ এই সার্ভিসটা একটা লেভেল প্লেইং একটা ফিল্ড দেয়, যেখানে যেই ব্যাকগ্রাউন্ড থেকে নো ম্যাটার হোয়াট, মানে যেই ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করুক না কেন, সেই সিলেবাসটাতে কিন্তু সে কমপ্লিট করে
নিজের যোগ্যতা দিয়ে সেই জায়গাটা কিন্তু সে অধিকার করতে পারে। তো এই যে আমি এখানে আমার একটা প্রশ্ন আছে, যেহেতু তুমি বললে যে আমি 1 থেকে 7 বছর কর্মরত ছিলাম, তো এখানে একটা ছোট্ট আমার মনে প্রশ্ন এলো যে এটা করা উচিত, অনেকেরই মনে প্রশ্ন থাকবে স্যার আপনি এই প্রশ্নটা কেন করলেন না, যে একটা স্টেবল চাকরি ছিল, রাইট, 7 বছর ইটস মানে একটা ছোটখাটো টাইম নয়, একটা একটা অনেক দীর্ঘ পিরিয়ড। তো অবভিয়াসলি আমরা ভালো স্যালারি ড্র বা যাই হোক না কেন, তো এই যে হঠাৎ করেই আমি এই দিকে আসব যে WBCS এর দিকে যাব বা এই যে প্রিপারেশনটা নেব, তো এই ইচ্ছাটা বা এই ইচ্ছাটা কি করে এসছে, এটাই আমার জানার ইচ্ছা। আমার মনে হয় অনেকেরই একটু এই প্রশ্নটা থাকবে যে 7 বছর তো চাকরি করছি না, তাহলে হঠাৎ করে এখানে কি করে এলো, তো এইটা একটু যদি বলেন তাহলে খুব ভালো হতো। অ্যাকচুয়ালি সিভিল সার্ভিস, এই সার্ভিসটা সম্বন্ধে আগে নিজেকে জানা, এবং যারা এই সার্ভিসে কর্মরত রয়েছে তাদেরকে দেখে কিন্তু আমরা ইন্সপায়ার্ড, এটা একটা কারণ। এছাড়াও নিজেকে ভালো করে চেনাটা খুব দরকার, মানে যে ইন্ট্রোস্পেকশন যে ব্যাপারটা, সেইটা যত ভালো হবে সে কিন্তু বুঝতে পারবে যে আমার কোয়ালিটিটাকে আমি কোন সার্ভিসে সব থেকে ভালোভাবে এফিসিয়েন্টলি অপটিমাইজড ওয়েতে ইউজ করতে পারবো, ইউটিলাইজ করতে পারবো। নিজেকে চেনাটা খুব দরকার, এবং সার্ভিসের যে ডিমান্ডিং যে জায়গাটা সেটা জানা দরকার। এইটা যদি একবার অ্যালাইন্ড হয়ে যায় তখন সেই জিনিসটাই একটা ফুয়েলিং ভাবে তাকে মোটিভেট করতে থাকে যে আমার মধ্যে এই আছে এবং আমি ওইখানে পৌঁছালে আমার গোলটা আমি রিচ করতে পারবো। মানে নিজেকে চেনাটা সব থেকে জরুরি, একদম নিজেকে চেনাটা। তো এই যে চাকরিরত অবস্থায় প্রিপারেশন নেওয়া, একটা কাজের প্রেশার, যে কোম্পানিতে কাজ মানে করো না কেন, যাই করো না কেন, একটা প্রেশার তো থাকে, ডেলি একটা টার্গেট থাকে, প্রেশার থাকে। তো এই সব কিছু কাটিয়ে আমরা যখন আমি ভাবি যে তাহলে পড়াশোনার টাইমটা কত, স্যার এতদিন ধরে আমি সারাদিন কাজ করছি, আমি স্যার পড়াশোনার টাইমটা কি করে পাবো, অনেকেই প্রশ্ন করে। তো এই একটা দারুণ একটা এক্সাম্পল আমাদের সামনে আছে যে চাকরি করতে করতে অদম্য ইচ্ছা থাকলে কিন্তু পাওয়া যায়। তো এটাতে আমার একটা প্রশ্ন তোমার কাছে থাকবে সবার তরফ থেকে, যে চাকরি আর পড়াশোনা বা এই দুটোকে ব্যালেন্স করে চলা বা কিছু রুটিন মেনটেন করা, এইটা নিয়ে যদি একটু হাইলাইট করতে, তাহলে আমার মনে হয় স্টুডেন্টরা যারা চাকরিরত অবস্থায় প্রিপারেশন নিচ্ছে তাদের একটু সুবিধা। যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট এবং প্রিপারেশনের মধ্যে রয়েছে অর্থাৎ অ্যাসপিরেন্ট, তাদের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এবং এই ক্রুশিয়াল যে জিনিসটা, যে একবার মাস্টারি এনে ফেলবে তার কিন্তু আর কোনো জায়গাতে আটকাবে না। তো এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু নিজের উপর ডিপেন্ড করছে যে আমি কোন কাজটা প্রায়োরিটি দেব। অফিসের যে কাজটা আমার ধরুন 10 থেকে 12 ঘন্টা আমার অফিসে যেত, আমি একটা খুব রেপিউটেড এমএনসিতে কাজ করতাম, তো এবং তার খুব ডিমান্ডিং জব রোল ছিল, বা তার বাইরে যে সময়টুকু সেই সময়টা আমি কিভাবে ইউটিলাইজ করছি সেটা খুব ইম্পর্টেন্ট। আর যখন এই একজন মোটিভেটেড হয়ে যায় কোনো একটা গোলের প্রতি, সে কিন্তু প্রচন্ড হন্টেড স্টেজে থাকে, মানে এভরি মোমেন্ট তার মাইন্ডে এটাই চলতে থাকে যে আমি কিভাবে কতটা সেই আমার ওই জায়গাটাতে কতটা মানে গোলটা বা স্বপ্নটা পৌঁছানোর জন্য আমি একদম। তো এভরি স্মল অপরচুনিটিকে কিন্তু সেই রেগুলারিটি বজায় রেখে এগিয়ে যেতে। তো কোনো অ্যাজ কোনো রুটিন বা আমি এই দিনে এই সাবজেক্ট বা এই যে একটা নিজেকে গোল সেট করা যে এই কদিনের মধ্যে আমরা এটা আমি শেষ করব বা এই কটা দিনের মধ্যে এই সাবজেক্টটাকে ধরবো, তো সেটা কিভাবে মানে একটা রুটিন কি সেট হয়েছিল আমাদের, মানে করেছিল? একদম। প্রিপারেশনের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, মানে প্ল্যানিং এন্ড স্ট্র্যাটেজি যদি কারো ঠিক থাকে তাহলে কিন্তু হাফ দা গেম ওয়ান। মানে আমি প্রথমে আগে সিলেবাসটাকে আগে ডিভাইড করতে হবে, টোটাল গোলটাকে, যে লং টার্ম, মিড টার্ম, শর্ট টার্ম, এবং তার থেকে একটা ডেইলি টার্গেট অব্দি আমাকে নিয়ে আসতে হবে, এবং প্রত্যেক দিনের টার্গেট কিন্তু আমাকে প্রত্যেক দিনেই অ্যাচিভ করতে হবে। আমি চাই এই কথাগুলো একদম ক্যামেরার দিকে ফোকাস করে আপনি স্টুডেন্টদের বলুন, তাহলে ওদেরও একটু জাজ করতে বুঝতে সুবিধা হবে। তোমরা একদম ওর থেকে শুনে নাও যে কি করে রুটিনটা সেট করতে হয়, কারণ এটা খুব দরকার। তো একদম আপনি ডিরেক্ট কনভে করুন আপনার মেসেজ, এই মেসেজটা দরকার এটা তোমার। প্রিপারেশনের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে আমি কিভাবে গোলগুলো ফিক্স করছি রিয়ালিস্টিক ওয়েতে। তো সেক্ষেত্রে আমার প্রত্যেক দিনের কিন্তু একটা ডেইলি টার্গেট থাকবে, সেটা একটা উইকলি টার্গেট থাকবে, একটা মান্থলি টার্গেট থাকবে, এবং একটা পার্সপেক্টিভ প্ল্যানিং থাকবে যে আমি এই এতগুলো মাসের মধ্যে বা এতটা বছরের মধ্যে ওই এক্সামটা ওই মাসে হওয়ার কথা, তার আগে আমি সিলেবাসটা কমপ্লিট করে ফেলবো, এতবার রিভাইজ করব, এতবার মক টেস্ট দেবো, অ্যানালিসিস করে নিজেকে একটা কনফিডেন্ট পজিশনে নিয়ে আসবো। তো এইবার এই যে ডেইলি যে স্মল টার্গেট গুলো, সেইটা কিন্তু অ্যাচিভ করতে হবে এমন ভাবে যে অন্যান্য যে আমার অ্যাক্টিভিটিস গুলো রয়েছে ইন সার্ভিস ক্যান্ডিডেট হিসেবে, তার মধ্যে থেকেই, মানে ডেইলি ফিক্স রুটিন আমার পক্ষে সম্ভব ছিল না, রোটেশনাল আমার
কাজ পড়তো, কখনো হতো আমি অফিস যেতে যেতে পড়ে ফেলতাম, অফিস থেকে আস্তে আস্তে পড়তাম, অফিস থেকে এসে রাত জেগে পড়তাম, কখনো আবার ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তাম। তো আমার কাছে একটা জিনিসই জানতাম যে আমাকে ওই দিনের মানে মধ্যে চাকরিটা পেতে হবে বা ওই দিনটা আমাকে করতে হবে। একদমই। তাহলে এইখানে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, বা এটা আমার জানার সত্যি আমার খুব ইচ্ছা করছে, এটা এটা আমি জানি না তোমাদের ইচ্ছা করেছে কিনা, এটা আমার খুব ইচ্ছা করছে যে এই যে একটা হচপচ রুটিন, বা আমরা পড়াশোনা করে নিচ্ছি, আমরা করছি, বাট ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট কিন্তু দ্যাট ইজ ডেসক্রিপটিভ। তো এই পুরোটার রুটিনের মধ্যে আমরা তো পড়ে তো ফেললাম, কিন্তু ডেসক্রিপটিভের জন্য তো অবভিয়াসলি আমাদের রাইটিং একটা, যেমন ধরুন যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তাদের বাংলা নিয়ে খুব সমস্যা হয়, বা একদম ভাইসি ভার্সা যারা বাংলা তাদের ইংলিশে সমস্যা হয়। তো এই প্রবলেমটা এই রুটিনের মধ্যে মানে হ্যান্ডেল কি করে হয় একটু যদি বলো সুবিধা হয় তাহলে। ডেসক্রিপটিভের যে ব্যাপারটা রয়েছে, যেটা লিটারেচার পার্ট যার যত ভালো হবে তার কিন্তু লেখার সেই জিনিসটা রিফ্লেক্ট করবে। আচ্ছা, এবার কিছু কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয়, তারা যে স্কুল লেভেলেই তারা এত ভালো লিটারেচারটাকে অ্যাজ এ হবি, তারা রিডিং স্কিল তাদের এত ভালো, রাইটিং একদম তার রিডিং হ্যাবিটসই এত রয়েছে, সে এত নভেল পড়েছে যে সেই জিনিসটা কিন্তু তার ক্ষেত্রে রিফ্লেক্ট করে। এবার নট এভরিওয়ান উইল গো থ্রু দ্যাট স্টেজেস। একদম। তো সেক্ষেত্রে আমি বলবো যে নিউজ পেপার যে আমাদের ব্যাপারটা রয়েছে, ডেইলিজ একটি বাংলা নিউজ পেপার এবং একটি ইংলিশ নিউজ পেপার, এইটা কিন্তু একটা হ্যাবিট গ্রো করতে হবে। এবং তার ক্ষেত্রেও ডেসক্রিপটিভ পেপারের ক্ষেত্রে যে অ্যানালিটিক্যাল ওয়ে অফ থিঙ্কিং, সেই থট প্রসেসটা কিন্তু ডেভেলপ করতে হবে। যে যত ভালো করবে তার লেখা কিন্তু তত ভালো ডেভেলপ। মানে ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা ওয়ার্ডের মানে ভোক্যাব স্ট্রং, এটাও দরকার, তাই না? কোনো কোনো শব্দ যদি আমার দেখে ভালো লাগে, সেই শব্দটা আমার মাইন্ডের মধ্যে রেজিস্টার হয়ে যাবে, যে আমার যখন আমি লিখবো ওই শব্দটাকে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব। এক্স্যাক্টলি, মানে সেন্টেন্স বানিয়ে একটু পড়ে একদম। কিন্তু আমি আমার একটু একটু জায়গাটা লাগছে যে মানে এতটা যে পুরো কথাগুলো বললে সবই ভালো লাগলো, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। এবার আমার এত প্রশ্ন মনে, তাহলে আড্ডার সময়টা খুব কম, কিন্তু আমার মনে বলছে আপনি এত প্রশ্ন করেন কেন? হিমেল তো ভাবছে এইরকম প্রশ্নের বান ছোটাচ্ছে আমাকে, কিন্তু আমি হিমেলকে পেয়েছি, তো একটু যাবতীয় যা যা আর কি ইনফরমেশন নিয়ে নেওয়া যায় তোমাদের জন্য নিয়ে নেবো। তো আমার একটা মানে হচ্ছে যে অবভিয়াসলি এত চাকরি, কোম্পানির কাজ, পড়াশোনা, হ্যাঁ অদম্য ইচ্ছা আছে যে আমাকে ওই লক্ষ্যটায় পৌঁছতে হবে, আমি সবই মানলাম, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তো হয় মানে এই অফিস সামলে নিজের লক্ষ্য সামলে একটা তো, আমরা তো মানুষ, আমরা তো রক্ত মাংসের মানুষ, একটা তো ফ্রাস্ট্রেশন আসে, দূর আর কিছু ভালো লাগছে না, দূর আজকে আর পড়বো না, বা আমার দ্বারা হচ্ছে না, হয়তো এগুলো। তো ওই পয়েন্ট অফ টাইমে নিজেকে মোটিভেট করে মানে এটা কি করে, মানে এই রসদটা আমি জানতে চাই একটু, আর কিছু না। তো অ্যাকচুয়ালি আমার মনে হয় যারা এই ধরনের সিচুয়েশনের মধ্যে যায়, কখনো কখনো ডিপ্রেসিং সিচুয়েশনে আসে, এটা কিন্তু খুব ক্ষণস্থায়ী হয়। ডিপ্রেসিং সিচুয়েশনটা কিন্তু লং টার্মে হয় না। এবং সেই সময়টা কিন্তু তাকে এটাই ভাবতে হবে যে একটা লাইফ কিন্তু একটা সাইনোসয়েডাল কার্ভ, এই খারাপ সময়টাও বেশি দিন থাকবে না, এবং এই যে ইলেটেড খুব খুশির সময়টাও বেশি দিন থাকবে না। মানে লাইফ অ্যাজ এ লং টার্ম, এই পার্সপেক্টিভটা আমাকে জানতে হবে যে ঠিক আছে আমার প্রিপারেশন আজকে একদিন একটুখানি এফেক্টেড হয়েছে, আমি নেক্সট দিন সেটাকে কম্পেনসেট করে দেবো। আমার মনে হয় মানে जो होगा देखा जाएगा, हमको चाहिए तो चाहिए, এরকম একটা ব্যাপার, তাই তো? এইভাবে একটা মোটিভেশন রাখতে হবে নিজেকে। আচ্ছা, অনেকেই স্টুডেন্ট আমি দেখি যারা পড়াশোনা করে, আমি দেখি অনেকেই ভাবে যে যারা এখন ধরো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, যারা ধরো অনার্স করছে বা পড়াশোনা করছে, তো অনেকেই ফোন করে, অনেকেই বলে যে স্যার আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ি বা আমি ফার্স্ট থার্ড ইয়ারে পড়ি, তো আমি কি এখন থেকে প্রিপারেশনটা শুরু করবো, না গ্রাজুয়েশন হোক তারপরে আমি প্রিপারেশনটা শুরু করবো? তো আমার এটা আমি বলি যে প্রিপারেশন টুকটুক করে এখন থেকে শুরু করে নেওয়াটা উচিত। তো তোমার কি মনে হয় যে গ্রাজুয়েশন হওয়া অবধি কমপ্লিট করে বসে থেকে করা উচিত, না এখন থেকে যদি লক্ষ্যটা ওটাই থাকে এখন থেকে একটুখানি প্রিপারেশনটা আস্তে আস্তে শুরু করা উচিত? তো এইটার একটু পয়েন্ট যদি ইলাবোরেট একটু করে বলো, তাহলে অনেকেরই মনে হয় ডাউট ক্লিয়ার হবে। ডাব্লিউবিসিএস অ্যাজ এ এক্সাম, এটা কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশনকে একটা এলিজিবিলিটি ধরা হয়। তো আমি যার জন্য সবাইকে রেকমেন্ড করি প্রিপারেশনটা যেন প্রি ফাইনাল ইয়ারে স্টার্ট করা হয় সিরিয়াস ওয়েতে, যাতে যে ইয়ারে সে গ্র্যাজুয়েট হবে সেই ইয়ারে যেন সে সার্ভিসে জয়েন করতে পারে। এরকম যেন কখনো না হয়, মানে অ্যাটলিস্ট এক্সামটাতে সে অ্যাপিয়ার করতে পারে কনফিডেন্টলি। এরকম না হয় যে সে আফটার গ্র্যাজুয়েশন সে প্রিপারেশন স্টার্ট করলো, তারপর অনেকটা সময় লাগলো, কারণ এক্সামটা একটা টাইম টেকিং প্রসেস। তো আমি মনে করবো এটা। তবে অ্যাজ এ গোল যদি তার সিভিল সার্ভিস হয়ে থাকে, তাহলে কিন্তু সেই হ্যাবিটটা আগে থেকেই ইনকালকেট করতে হবে, রাইট বিগিনিং ফ্রম
কলেজ ডেজ। আচ্ছা, ওটাই তো। এই যে একটা আমি কথার মাঝখানে একটা কথা আমি দেখলাম যে তুমি বললে যে ফাইনাল ইয়ারে অ্যাটলিস্ট যাতে সে অ্যাপিয়ার করতে পারে, এটা এই যে কথাটা বললে, তো সেখান থেকে একটা কথা আমার কাছে আসে, অনেকেই প্রশ্ন করে বা অনেকে বলে যে স্যার আমার প্রিপারেশনটা অতটা ভালো না, তাহলে আমি এক্সামটা দেবো না, বা আমার প্রিপারেশনটা স্যার ও যা হয়েছে দিয়ে দিয়েছি। তো কোনটা করা উচিত, মানে পুরো প্রিপারেশন নিয়ে এক্সাম দেওয়া উচিত, না প্রিপারেশন মানে হচ্ছে তো এক্সপিরিয়েন্সের জন্য একটা মানে দিয়ে দেওয়া উচিত, কোনটা করা উচিত বেসিক্যালি? একদম। তো এক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে আমাদের এই পুরো প্রিপারেশন ফেজটা একটা লার্নিং কার্ভ রয়েছে। মানে আমরা কোনো যেহেতু 3-4টে স্টেপে এক্সামে হচ্ছে, তো কোনো স্টেপে ফেইলিয়ার মানে কিন্তু এই নয় যে আমার আলটিমেট ফেইলিয়ার, সেটা কিন্তু একটা লার্নিং। আজকে কেউ প্রিলি পাস করলো, মেন্স পাস করলো না, তার মানে এই নয় কিন্তু তার প্রিপারেশনটা জিরো, সে কিন্তু একটা লার্নিং। একদমই তাই। এইভাবেই আমার মনে হয় যে প্রত্যেকটা স্টেজ একটা করে যদি ফেইলিয়ারও হয়, তার মনে কিন্তু এই জিনিসটা জানতে হবে যে আমি একটা প্রগ্রেস হলো। মানে ওই বলে না, ফেলিয়ার ইজ দ্য পিলার্স অফ সাকসেস, এটাই হচ্ছে ব্যাপার। মানে যত ফেল করব তত আমার জানার এটা বাড়ছে। অবশ্যই। তো অনেক পড়াশোনা নিয়ে আড্ডা হলো, আমি একটুখানি ইসমাইলকে জিজ্ঞেস করি যে এত কাজ করে, ঠিক আছে, কাজ করলো, এখন আবার নতুন অফিসে এখন কর্মরত কাজ করছে, তো এর মধ্যে কি সিনেমা টিনেমা দেখা হয়? সিনেমা এক সময় দেখা হতো, সেটা 2015 সাল অব্দি খুবই একটা ক্রিটিক্যালি ভাবে দেখা হতো। ক্রিস্টোফার নোলান এবং হলিউড খুব দেখা হতো। তবে প্রিপারেশন ফেজে আসার পর থেকে কিন্তু, যেহেতু আমি ইন সার্ভিস ক্যান্ডিডেট, কোনো টাইমই নেই এখন, অনলি আইদার জব এন্ড প্রিপারেশন, মানে এই দুটোর বাদে আমি সবকিছু স্যাক্রিফাইস করে ফেলেছিলাম। তো রিসেন্টলি কোন সিনেমা দেখেছো, মানে যেটা একদম যে বাহ এই সিনেমাটা খুব ভালো লাগলো রিসেন্টলি? একদম। এই লাস্ট যে সিনেমাটা আমি দেখলাম সেটাতে আমাদের প্রিপারেশন রিলেটেড খুব অ্যাকচুয়ালি। আমি তো সব অ্যাসপিরেন্ট আমার ভাই বোনদেরকেও বললাম গিয়ে দেখ 12th ফেল বলে যে সিনেমাটা বেরোলো, আমরাও শুনেছি খুব দারুণ হয়েছে, আমি শুনলাম। একদম, আমিও দেখেছি, শুনলাম না, আমিও দেখেছি। তো সিনেমাটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যে ডিটারমিনেশন বা এই জিনিসটা থাকলে যে কোনো জিনিসই অবস্টাকেল নয়, অ্যাকচুয়ালি সেটা করা সম্ভব, সিনেমাটার মধ্যে দেখানো হয়েছে। এটা যেমন এটা সিনেমাটা দেখা হয়েছে এবং এটা বললো, তার মধ্যেও আমি একটা কথা এখানে তুলতে চাই হিমেলের, একটা খুব দারুণ লাগলো আমার কথা, তোমাদের সাথে ওটা শেয়ার করি। হিমেল ফ্লোতে বলে দিয়েছে, বাট এখানে একটা কথা আমি এটা তুলি। ও একটা কথা বললো যে জব আর প্রিপারেশনের সময় আমি সবকিছু থেকে নিজেকে অ্যালুজ করে দিয়েছিলাম। এই জিনিসটা, এই মানে কি বলবো, মানে এই একটা অদম্য যে ইচ্ছা যে আমাকে পেতে হবে, কাম হোয়াট মে, কে যে কি বলছে না বলছে কিছু যায় আসে না, আমাকে পেতে হবে। বা ও যে বললো যে আমি নিজেকে মোটিভেটেড করতাম, মানে সাইনোসরাল কার্ভ যে বলছিল যে যেভাবে হোক আমাকে পেতেই হবে, তো এই ইচ্ছাটা কিন্তু রাখাটা দরকার, রাইট? তো এর রেসপেক্ট আমি যদি একটু জিজ্ঞেস করি, যে অনেকেই জিজ্ঞেস করে সাবজেক্ট ওয়াইজ, যদি আমি বলি যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, একটা ফাস্ট একটা সিলেবাস আছে, তো এই ভাস্ট সিলেবাসটাকে যদি আমি একটা সাবজেক্ট ওয়াইজ ধরি আস্তে আস্তে, তো হিস্ট্রিটাকে বা জিওগ্রাফিটা এগুলো কিভাবে তুমি ম্যানেজ করেছিলে, বাট মানে বিং অ্যান ইন সার্ভিস ক্যান্ডিডেট, তো এটা তুমি কিভাবে ম্যানেজ করেছিলে একটু যদি বলো? প্রত্যেকটা সাবজেক্ট যদি একটু গাইড করে দাও, কারণ বাচ্চা তোমার মতো ভাই বোনরা প্রিপারেশন নিচ্ছে এবং ওরা চাইছে যে আমিও একদিন বলবো আমি হিমেলদার মতন আমিও বলবো, তো একটু যদি গাইড করো ওদের খুব ভালো লাগবে। নিশ্চয়ই। মানে ইন সার্ভিস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেটা সবচেয়ে সমস্যার ব্যাপার, যে আমাদের ক্ষেত্রে টাইমটা কিন্তু খুব ক্রুশিয়াল। মানে অর্থাৎ আমি কিন্তু এক্সট্রা জিনিস আমার পড়ার সময় নেই। মানে হোয়াট নট টু স্টাডি ইজ মোর ইম্পর্টেন্ট দেন হোয়াট টু স্টাডি। আর সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রাথমিকভাবে আমাদের যে WBCS এর যে সিলেবাস রয়েছে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স রয়েছে, এইটাকে সবার আগে কিন্তু একটা আমাদের গাইডিং প্রিন্সিপাল বানাতে হবে। অর্থাৎ আমি এফার্টটা কিভাবে ডিস্ট্রিবিউট করব, না এক্সামটা আমার থেকে কিভাবে ডিমান্ড করছে, কোন কোন জায়গাতে ওয়েটেজটা বেশি কম, মানে কোনটা দরকার। একদমই তাই। কোন পেপারটাতে কোথায় কতটা বেশি ওয়েটেজ রয়েছে সাবজেক্ট ওয়াইজ, আমি কিন্তু সেইভাবেই আমার এফার্টটা ডিস্ট্রিবিউট করব, তবেই কিন্তু আমি এফিশিয়েন্ট ওয়েতে আমার টাইমটা আমি ইউটিলাইজ করতে পারবো। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে আমি যদি অ্যানালিসিসটা দরকার, খুব দরকার, একদমই তাই। এবং তার জন্য প্রথমে সিলেবাস এবং তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, এবং এক্ষেত্রে শুধু WBCS নয়, পিএসসি একদম পিএসসি ওরিয়েন্টেড যত এক্সাম হয় সব এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু নখ দর্পণে থাকা দরকার। অপশন দেখলে উত্তর মনে পড়ে যাবে, এই স্টেজে আসা দরকার। কোশ্চেন না দেখলেও যেন আমার মনে হয় যে কোশ্চেনটা তো কোথাও দেখে, মানে পড়তে হবে, মানে পড়তে হবে ভালো করে, আর কি হচ্ছে। মানে এতবার রিভিশন হবে
যে অপশন দেখলে কোশ্চেন দেখলে মনে হবে এই কোশ্চেনটা তো আমার চেনা। তো সেক্ষেত্রে আমি বলবো অন্যান্য পিএসসির কোশ্চেন যেগুলো মোটামুটি এদিক ওদিক কখনো কখনো কমন পাওয়া যায়, একটা অপশন থেকে বাকি যে কোশ্চেন গুলো তৈরি হয় সেই জায়গাগুলো স্টাডি করা দরকার। এবার এইখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনটা তৈরি হয়ে যায়। মানে এই কোশ্চেন মানুষ বুঝে যায়, একজন অ্যাসপিরেন্ট বুঝে যায় যে এই এরিয়া থেকে বেশি কোশ্চেন আসছে, অর্থাৎ আমাকে মডার্নের আইএনএম পোর্শনটা বা গান্ধিয়ান এরাটা আমাকে বেশি এমফ্যাসিস দিতে হবে, কারণ ওই এরিয়া থেকে বেশি কোশ্চেন আসছে। একদম। বা আমাকে বুঝতে হবে যে পলিটির ফান্ডামেন্টাল রাইটস থেকে বেশি কোশ্চেন আসছে, বা ডিপিএসপি প্রিএমএল থেকে বেশি কোশ্চেন আসছে, তো আমাকে ওই জায়গাটা বেশি খুঁটিয়ে পড়তে হবে। এই ডেভেলপমেন্টটা খুব ইম্পর্টেন্ট, মানে হোয়াট টু স্টাডি এইখান থেকে কিন্তু সেই জিনিসটা তৈরি হবে। আবার যেই জায়গা থেকে কোশ্চেন আসছে না সেই জায়গা থেকে আমি বেশি সময় দেবো না, কারণ আমার কাছে রিসোর্সটা লিমিটেড, টাইম অ্যাজ এ রিসোর্স খুব লিমিটেড। একদমই তাই। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু একটা নিজস্ব স্ট্র্যাটেজি তৈরি হয়, এবং এই যে সোয়াট অ্যানালিসিস, স্ট্রেংথ উইকনেসের যে ব্যাপারটা, সেটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল ওয়েতে। আমি এটা এক্ষুনি বলতে যাচ্ছিলাম, আমি এক্স্যাক্টলি আমি এই প্রশ্নটা এক্ষুনি করতাম, ও আমার মুখের কথাটা একদম ছিনে নিল যে ইন্ডিভিজুয়াল এটা করা উচিত না সবাইকে দেখে ও যেটা করছে আমি সেটা করি। একদমই নয়, সবারটা আমি শুনবো কিন্তু আমি নিজেরটা নিজে তৈরি করবো। আমি এটাই মানে নেক্সট কোয়েশ্চেনটা আমার এটাই হতো যে তাহলে ও করছে মানে ওইটাই আমি করছি, এটা হয় না। মানে আমার নিজস্ব আমার নিজের কিছু উইকনেস আছে, তো সেটাকে কনসিডার করে আমায় করতে হবে। মানে মানে যেটা খুব ইজি মেথডে ও যেটা বলতে চাইলো সেটা হচ্ছে নিজের স্ট্রেংথটাও জানা তোমার যেমন দরকার, নিজের উইকনেসটাও তোমার জানা সবথেকে বেশি দরকার, তাই তো? একদম। তো এরকম কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যদি হয়, তার ক্ষেত্রে হতেই পারে ম্যাথমেটিক্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে সে অনেকটা স্ট্রং, কিন্তু একজন আর্টস ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে সে কিন্তু সেই এরিয়াটা অতটা স্ট্রং নয়, তাকে সেই এরিয়াটা তৈরি করতে হবে। একদম। সিমিলারলি আমরা যারা বেঙ্গলি মিডিয়াম, আমরা পলিটি ইকোনমিক্স কোনোদিন পড়িনি, প্রথম আমরা প্রিপারেশনের ফেজে এসে আমরা দেখলাম, তো আমাকে এই এরিয়াটা সেরকম ভাবেই তৈরি করতে হবে। তো এই ব্যাপারটা সম্পূর্ণ ইন্ডিভিজুয়ালিস্ট, মানে তোমার যেটা অসুবিধা হতে পারে আমার সেটা সুবিধা হতে পারে, আবার একদম ভাইসি ভার্সা ব্যাপারটা। তো এই যে প্রিপারেশনটা নিচ্ছিলে বা এই প্রিপারেশনটা যখন অনগোয়িং চলছিল, কোন সাবজেক্টটা সবথেকে ভালো লাগতো? ঠিক আছে চলো এটা পড়তে মজা লাগছে। না, আমার হিস্ট্রিটা বরাবরই পড়তে খুব ইন্টারেস্টিং লেগেছে, তার একটা কারণও আছে। মানে আমরা যখন স্কুলে হিস্ট্রি পড়েছি তখন কিন্তু পড়ার স্টাইলটা আলাদা ছিল। এইখানে যখন আমরা হিস্ট্রি পড়লাম সেটা কিন্তু সায়েন্টিফিক ওয়ে অফ রিডিং হয়ে গেল। মানে একটা কোনো জিনিসের মধ্যে দিয়ে কিভাবে আমরা কানেকশন এস্টাবলিশ করছি এইভাবে কিন্তু পড়া দরকার, যাতে তোমার সাবজেক্টটার প্রতি ইন্টারেস্ট গ্রো করে। মানে এটার জন্য এটা হচ্ছে, এটার জন্য এটা হচ্ছে, এই আছে মানে একটা কানেকশন ডটস বানিয়ে, যেমন একটা পুরো, যেমন আমরা দেখি না সিআইডি সিরিয়াল একদম 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 অ্যানালিসিস করে দিচ্ছে, ওরকম মানে করতে হবে একটা, যাতে সুবিধা হয় পড়তে। এক্স্যাক্টলি। তো মানে এই যে তার মানে এই যে প্রিপারেশন বা এই যে অদম্য একটা 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 ছোটা যে ছুটছি নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য, তারপর যখন লক্ষ্যে পৌঁছে গেলে সেই একটু এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। হ্যাঁ, লক্ষ্যে পৌঁছে গেছি, আমার মানে যার জন্য লড়াই করছিলাম এতদিন, তো সেটা ফাইনালি আমি পেয়েছি। এই যে মানে একটা অদ্ভুত একটা মানে অনুভূতি, এই অনুভূতিটা কিরকম? অবশ্যই, মানে এখানে দুটো জিনিস বলার, ওই মুহূর্তটা সেটা তো ভাষায় বর্ণনা করা সম্ভব। হ্যাঁ, এটা সত্যি, এটা ফ্যাক্ট, এটা কেউ বলতে পারবে না, এটা নিজস্ব, এটা মানে এটা সত্যি বলা যায় একদম। তো ওইটাকে একটা ওয়ার্ডে বলা যায় যে একটা ক্লাউড নাইন বা একটা এক্সট্যাসি যে ব্যাপারটা, ওটা তো হয় না বেসিক্যালি, আসল ফিলিংসটা একদম ওটা কোনো শব্দতেই ওটা প্রয়োগ করা যায়। তাও একটু অনুভূতিটা একটু শেয়ার করো। একদম। অ্যাকচুয়ালি আমি মনে করি যে আমাদের আনন্দ ব্যাপারটা কিন্তু বিলং করে আমাদের আশপাশের লোক কারা কতটা আনন্দ পাচ্ছে। যখন তুমি তোমার পরিবারের নিকটজন তারা যখন তোমার একটা সাফল্যতে তারা আনন্দিত হবে বা তাদের চোখে যখন জল দেখতে পাবে, তখন কিন্তু তোমার অ্যাকচুয়াল আনন্দটা হবে যে তুমি হ্যাপিনেস ইজ সামথিং হুইচ ইজ ইম্পর্টেন্ট হোয়েন ইউ শেয়ার। সেটা কিন্তু নিজে নিজে ফিল করা যায় না। তো সেইটা একটা অন্য লেভেল, একটা দারুণ একটা ফিলিংস তৈরি করে। তবে পরবর্তীকালে আমি মনে করি যেটা নেক্সট কোর্স যেটা বললে, যে এই সাকসেসটা পেয়ে যাওয়ার পর কিন্তু আগের জিনিসটা ভুলে যাওয়া উচিত। তখন কিন্তু আমি একজন পাবলিক সার্ভেন্ট, তখন কিন্তু আমি সিভিল সার্ভেন্ট। আমি কি অ্যাচিভ করেছি সেখানে কিন্তু চ্যাপ্টার শেষ, আমার নতুন জীবন শুরু। আমি এখন এটা নিয়েই খালি ভাববো যে আমার সার্ভিসটা আমি কিভাবে ভালো করা যায়, উন্নত করা, কিভাবে বেটার ডেলিভারি আমি করতে পারি পাবলিক সার্ভিসকে, এবং যেই জন্য আমার আজকে এখানে আসা, সেই পরিশ্রমটা যেন আমি মানুষের মধ্যে সেটাকে আরো পৌঁছে দিতে পারি। তো মানুষের মধ্যে আমি আরেকটা প্রশ্নটি পৌঁছে দিতে চাই, সেটা হচ্ছে যে অপশনাল নিয়ে অনেকে প্রশ্ন করে। এই ছোট্ট একটা, আমি জানি এটাও মানে প্রায়
অনেকেই হিমেল ভাবছিল যে আবার এই প্রশ্ন করেছে, তাও একটু যদি অপশনালটা একটু গাইড, কোন অপশনটা নেওয়া উচিত বা তুমি কি নিয়েছিলে বা তুমি কি ভাবছিলে, ওটা একটু যদি নিয়ে বলো তো সুবিধা হবে। আমি 2021 সালে সাইকোলজি অপশনাল পরীক্ষা দেই এবং পার্টিকুলারলি এক্সিকিউটিভকে এম করে আমি পার্সোনালিটি টেস্টও অ্যাপিয়ার করি। আচ্ছা। এবং এক্ষেত্রে আমার মনে হয়েছে যে সাইকোলজি অপশনালটা আমি চয়েস করার আগে আমি 2-3টে অপশনাল নিয়ে চর্চা করেছি, মানে তাদের সিলেবাসটা স্টাডি করেছিলাম এবং আমি একটা জিনিস আমি দেখেছি যে আমার ইন্টারেস্টটা কোথায়, আমার আগ্রহটা কোথায়, তার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একটু দেখা এবং তার সঙ্গে সঙ্গে যে রিসোর্স অর্থাৎ ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল আছে কিনা সেটাও একবার একটু দেখা। তো প্রত্যেক অ্যাসপিরেন্টের কিন্তু এটা আলাদা আলাদা হয়। কখনো কখনো হতে পারে তার গ্র্যাজুয়েশন সাবজেক্টে এতটাই দখল, সে হয়তো নেট পরীক্ষা বসেছে বা সেটা অলরেডি সাকসেসফুল, তার ক্ষেত্রে অবশ্যই সেই সাবজেক্টটা চয়েস করা উচিত। কারোর ক্ষেত্রে যদি একেবারে অফ দ্য ট্র্যাক সাবজেক্ট হয়, মানে আমার ক্ষেত্রে যেরকম সাইকোলজির সঙ্গে আমার কোনো রিলেশনই ছিল না, কিন্তু আমার মনে হয়েছে এতটাই ইন্টারেস্টিং যে সাবজেক্ট আমি নিজে নিজে তৈরি করতে পারবো, তো সেটা সম্ভব কর। তো আমি মনে করবো যে এটা সম্পূর্ণ তার ইন্টারেস্ট এবং যে অ্যাভেলেবেল রিসোর্স তার উপর ভিত্তি করে তার একটা সাবজেক্ট চয়েস করে। মানে এটা তুমি বলতে চাইছো যে এটা পুরো ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করছে, একটা ইন্ডিভিজুয়াল অ্যাসপিরেন্টের উপর ডিপেন্ড করছে, তার যেটা ইচ্ছা তো সে মানে যেটাতে সে কমফোর্টেবল সেটা করা উচিত, মানে লোকজনের কথা শুনে কিন্তু করা উচিত নয় বেসিক্যালি। তো অনেকের অনেক প্রশ্ন থাকবে, তো এখন লাইভ এখন হিমেলের যেহেতু এখন অনেকেই পেয়ে গেছে, হিমেল যখন এখন চাকরিটা পেয়ে গেছে, তার স্বপ্নে যখন লক্ষ্যে পৌঁছে গেছে, তো এখন সবাই খুশি, এখন নিজেও খুশি। তো এখন এই যে ও যে বললো যে পুরোনো দিনের কথা সব ভুলে যেতে হবে, যে এখন সামনে অ্যাসপিরেন্ট, আমি একটা সিভিল সার্ভিস, আমি অ্যাসপিরেন্ট ছিলাম বাট সেই বাধাটা কাটিয়ে আমি একটি সিভিল সার্ভিস মানে পেয়েছি এবং স্বপ্নের লক্ষ্যে পৌঁছে আমার কাজটাকে কতটা উন্নত মানে করতে হবে সেটা করা উচিত। তো লাস্ট এনি ওয়ার্ডস, এনি মানে লাইন অফ মোটিভেশন বা যাই, মানে তুমি যদি অ্যাসপিরেন্ট কিছু বলতে চাও আমাদের অ্যাসপিরেন্টসদের বা যারা নিয়মিত লড়াই করছে তোমার মতনই স্বপ্ন সফল করার জন্য, তো যদি কিছু বলতে চাও ওদের, একদম তো প্ল্যাটফর্ম ইজ ইউজ, ওদের বলতে পারো একদম। আমার মনে হয় সিভিল সার্ভিস একটা জার্নি এবং এই জার্নিটা একটা সময় সাপেক্ষ, একটা লেংদি প্রসিজার। তো এই প্রসেসটাকে যে যত ভালোভাবে এনজয় করবে তার জন্য কিন্তু ডেস্টিনেশনটা ততটাই সুখদায়ক হবে। তো আমার সবার জন্য বেস্ট উইশেস যে তোমরাও আরো ভালো ভালো জায়গায়, আমি এক জায়গায় রয়েছি কিন্তু এর থেকেও আরো ভালো ভালো জায়গায় পৌঁছবে। এবং যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে এই আমার প্রিপারেশন রিলেটেড, অবশ্যই আমার সঙ্গে এবং আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করবে। একদম, তুমি কমেন্ট বক্সে কমেন্ট করো, কোনো অসুবিধা থাকলে আমরা ডিরেক্ট হিমেল যতই কাজে থাকুক হিমেলকে আমরা টেনে নিয়ে আসবো। কোনো প্রশ্ন থাকলে হিমেলকে বলবো হিমেল আগে প্রশ্নের উত্তর দাও এবং তারপরে এখান থেকে তুমি পার পাবে, তাই তো? ওকে, থ্যাংক ইউ সবাইকে যারা যারা দেখলে, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, বিকজ তোমাদের প্রশ্ন যত তোমরা করবে তত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, বিকজ যত তোমরা নিজেকে প্রশ্ন করবে তত তার উত্তর তোমার পথ কিন্তু ততটাই মসৃণ হবে। যেমন হিমেল বললো, নিজের অ্যানালিসিস করাটা খুব জরুরি, রাইট? তো থ্যাংক ইউ হিমেল, এবং আরেকবার লাস্ট একটা কনগ্রাচুলেশন আরেকবার তোমাকে, যে এতটা সুন্দর জার্নি শেয়ার করলে তুমি আমাদের সাথে এবং আমাদের অ্যাসপিরেন্সের সাথে। তো থ্যাংক ইউ হিমেল, থ্যাংক ইউ তোমাদেরকে, থ্যাংক ইউ সবাইকে।